বলেছে বাংলায় টাকা নেই? কে বলেছে বাংলার মানুষের পকেটে টাকা নেই? কে বলেছে বাংলা গরিব রাজ্য? কেউ বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় ভুল বার্তা দিচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না যে একজন মন্ত্রী, সেই মন্ত্রী হয়তো 10,000 কোটি টাকা, সেই 10,000 কোটি টাকার একা দুর্নীতিটা করেছে একজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই রেশন দুর্নীতির পরিমাণ বোধহয় 10,000 কোটি টাকা, এবং অর্গানাইজড ভাবে যে ক্রাইমটা হয়েছে, সেই টাকা বিদেশে, দুবাইতে এবং অন্যান্য দেশে যে চলে গেছে, সেই গোটা যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম একজন হ্যান্ডলার শঙ্কর আড্ড, সে নিজেই 20,000 কোটি টাকার লেনদেন করেছে 10 বছরে। অর্থাৎ 10 বছরে বিভিন্ন রুট থেকে, বাংলার বিভিন্ন, আবারও ভাবুন, বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে, বর্ডার সংলগ্ন এই মানি এক্সচেঞ্জের কাউন্টার থেকে 20,000 কোটি টাকার লেনদেন হয়েছে। 20,000 কোটি টাকা সাইফন হয়ে গেছে, বিদেশে চলে গেছে, এবং তার বদলে সোনা কেনা হয়েছে, জমি কেনা হয়েছে, বাড়ি কেনা হয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট কেনা হয়েছে, ঘন ঘনতে কারণে হয়তো রাশিয়া, দুবাই এই সমস্ত যাত্রা হয়েছে। 20,000 কোটি টাকা, আমার নিজের মাথা ঘুরছে। 7টা শূন্য এমনিতে 1 কোটির একের পেছনে থাকে, 20,000 মানে 3টে শূন্য হাজারে থাকে, 20-র 1টা শূন্য 4, আর কোটির 7টা শূন্য মানে 11টা শূন্য। 2-এর পেছনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11 সেকেন্ডে আপনি ভাবুন যে আপনি ক টাকা পেলেন। আপনি ভাবুন যে আপনি এই 500 টাকার যে অনুদান রাজ্য সরকার দিচ্ছে, সেই অনুদানে খুশি, না এই 20,000 কোটি টাকার অংশীদারিত্ব পেতে আপনি আগ্রহী? যদিও এই 20,000 কোটি টাকার এই অংশীদারিত্ব, সেই অংশীদারিত্ব পেতে গেলেও হয়তো ছ্যাঁকা লাগছে শঙ্কর আড্ড, বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি বা তাদের মাথার উপরে যারা রয়েছেন। আমার শুধু একটাই প্রশ্ন, আমার প্রশ্নটা খুব সিম্পল। আমার প্রশ্নটা হলো, এই 10,000 কোটি টাকা, ভাবুন আপনি কি করলেন সারা জীবন চাকরিটা করে, আপনি কি করলেন একটা দোকান চালিয়ে, আপনি কি করলেন একটা ব্যবসা করে, একটা ছোটখাটো মাঝারি সাইজের আপনি শিল্প করে কি করলেন? এই বাকিবুর, এই শঙ্কর আড্ড, এই শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিকরা 10,000, প্রায় 20,000 টাকা নয়, তার পেছনে কোটি বসাতে হবে, কোটি টাকা, 10,000, 20,000 কোটি টাকা নিয়ে লেনদেন করেছে, ডিল করেছে বলে ইডি জানাচ্ছে আদালতে, এবং আদালত বিস্ময় প্রকাশ করে বলছে, কে বলেছে এখানে গরিব মানুষ থাকে? তার মানে গরিব মানুষ থাকে এক বড়লোক রাজ্যে। বড়লোক রাজ্যে মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক, যে বড়লোক রাজ্যে মন্ত্রীদের বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকার পাহাড় পাওয়া যায়, যে বড়লোক রাজ্যে একজন মন্ত্রী সে হাসপাতালে বসে, ভালো করে বুঝুন, এসএসকেএম হাসপাতালে বসে টাকা নয় ছয় করার কনস্পিরেসি করে, এবং তারপরেও এসএসকেএম হাসপাতালকে কেন সিবিআই বা ইডি নিজেদের তদন্তের আওতায় আনবে না? কারণ কি সেখান থেকে তো অর্গানাইজড ক্রাইম হয়েছে। এই বাকিবুর হোক, শেখ শাহজাহান হোক, সে শাহজাহানকে বা শঙ্কর আড্ডকে লেখা গোপন চিঠি জ্যোতিপ্রিয় মল্লিককে, সেটা তো পাওয়া গেছে। এরপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যেতে পারেন? এরপরেও কি বাংলার মানুষ এই প্রশ্নটা করবে না যে তৃণমূল আসলে বাংলাকে নিঃস্ব করে দিচ্ছে? তৃণমূল একটা শিল্প আনতে দেয়নি, তৃণমূল কারখানা আনতে দিচ্ছে না, যে কারখানাগুলো আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে, ছেলে মেয়েগুলোকে বাইরে পাঠাতে হচ্ছে, ছেলে মেয়েগুলো বোম্বে, দিল্লি, পুনে, আগ্রা, মথুরা সমস্ত জায়গায় যাচ্ছে। কিন্তু এই বাংলাতে বিশ্বকর্মা পুজোর জায়গায় হয়তো নিঃস্ব এক মরুভূমিতে পরিণত করা হচ্ছে এই বাংলাকে। কারা করছে? তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তার জবাব বাংলার মানুষ চায়, এবং তার পাশাপাশি এটাও আমরা দেখাবো যে ঘায়েল বা আহত বাঘ যেভাবে ভয়ঙ্কর হতে পারে, ঠিক সেভাবে আহত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার এবং সিআরপিএফ এর জওয়ানরা বোধহয় আরো তীক্ষ্ণ, আরো ক্ষুরদার হতে পারে। কারণ শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে, এবং শুধু শাহজাহান না, আরো অনেক বড় বড় মাছ এবার র্যাডারে আসছে, এবং একটাই কথা ইডির অফিসাররা বলছে, কাউকে ছাড়া হবে না। নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। একটা 120 সেকেন্ডের মধ্যে প্রতিবেদন দেখে ফিরছি।
এই শঙ্কর আড্ড তার নিজের যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে কোম্পানি, সেই কোম্পানিতে সর্বমোট 20,000 কোটি টাকা ভারতীয় মুদ্রা সেগুলো বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছে। 20,000 কোটি টাকার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটা উল্লেখ করেছেন ইডির আইনজীবী। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে, চুরির তদন্ত করতে করতে যেন দুর্নীতির বট গাছ সামনে এসে হাজির। আজ আদালতে ইডি দাবি করেছে অন্তত 20,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে, যার মধ্যে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতির। অভিযোগে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে শঙ্কর আড্ডর মাধ্যমে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই চিঠি লিখে এই পর্দা ফাঁস করেছেন। তো পর্দা যখন ফাঁস করেছেন তখন পর্দার অন্তরালে কারা কারা আছে, কোন কোন কুশীলবরা আছে, তা খুঁজে দেখার দায়িত্ব তদন্তকারী সংস্থাগুলির। আমরা চাই সামাজিকভাবে সম্মানহানি করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তদন্তের নামে নাটক না করে যদি কোনো তদন্ত করতে হয় দ্রুততার সাথে শেষ করা হোক। রেশনে কারচুপির অভিযোগ দীর্ঘদিনের, কখনো নিম্নমানের সামগ্রী তো কখনো ঠিক মতো সামগ্রী না পাওয়া। বারবার গ্রাহকদের বিক্ষোভে উত্তপ্ত হয়েছে বাংলা। এবার রেশন দুর্নীতির তদন্তে নেমে যেভাবে কালো টাকার হদিশ মিলছে তাতে সবারই চোখ কপালে উঠেছে। বিস্ময় প্রকাশ করেছেন বিচারকও। তার উক্তি, এত টাকার লেনদেন আর বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য। সত্যি তো, একদিকে এক শ্রেণীর মানুষ প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন, আর অন্যদিকে তৃণমূলের এক শ্রেণীর নেতা ফুলে ফেপে উঠছেন। তাহলে কি লুটে পুটে বাংলাকে নিঃস্ব করে দিচ্ছেন শাসক নেতারাই? রিপাবলিক বাংলা। আমি বারবার যে কথাটা বলছি যে বাংলাতে টাকার অভাব নেই। আজকে কোর্টরুমে যে ঘটনাটা ঘটলো, যে কাণ্ডটা আদালতে হলো, সেই কাণ্ডটা আমরা দেখাচ্ছি। বিচারক এবং ইডির আইনজীবী, বিচারক বলছেন 20,000 কোটি টাকার বিদেশে পাচার হয়েছে। কত? 20,000 কোটি টাকা। তার মধ্যে থেকে 10,000 কোটি টাকা শুধুমাত্র রেশন দুর্নীতির, ইডির দাবি। অর্থাৎ 10,000 কোটি টাকা। একজন রেশন কত টাকা পান? আপনি যে লাইন দাঁড়িয়ে থাকেন নেওয়ার জন্য, আপনার মাসিক ছেড়ে দিন, 1 দশকের আয় কত, পারিবারিক আয় কত? এখানে একজন মন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গ মিলে শুধু রেশন দুর্নীতি থেকে 10,000 কোটি টাকার 9-6 করেছে এবং 20,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আইনজীবী আরো বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নির্দিষ্টভাবে পাচার হয়েছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। ইডির আইনজীবী বলছেন 2,000 কোটি টাকা শুধুমাত্র, বলুন তো কোন দেশে, কোন দেশে, কোন দেশে? বলুন বলুন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে, দুবাইতে পাচার হয়েছে। কি আছে দুবাইতে? বারবার দুবাইতে পাচার হচ্ছে কেন? 2,000 কোটি টাকা শুধুমাত্র দুবাইতে পাচার হয়েছে। আমার মাথা ঘুরছে, কারণ 2,000 কোটি টাকা দিয়ে হয়তো 1,000 স্টুডিও বানিয়ে দেওয়া যায়। 2,000 কোটি টাকা নিয়ে, যাদের রাম মন্দির নিয়ে এত সমস্যা, 2,000 কোটি টাকায় কতগুলো হাসপাতাল বানানো যায়? এবার আমি যদি প্রশ্ন করি, 2,000 কোটি টাকায় কতগুলো ক্যান্সার হসপিটাল বানানো যায়? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। 2,000 কোটি টাকায় কতগুলো স্কুল বানানো যায়? 2,000 কোটি টাকায় কতগুলো নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বানানো যায়? 2,000 কোটি টাকা শুধুমাত্র দুবাইতে পাচার হয়েছে। আর 20,000 কোটি টাকা দিয়ে কত কিছু করা যায়। তারপর বলা হচ্ছে, ইডির আইনজীবী বলছেন 10 বছর ধরে দুর্নীতি হয়েছে। 10 বছর ধরে দুর্নীতি চলেছে। লেনদেন করেছেন শঙ্কর আড্ড, যে ফরেন মানি ট্রানজাকশন করতে বরাবর এই দায়িত্বটা পালন করেছেন। এত টাকার লেনদেন, বিস্ময় প্রকাশ করেছেন বিচারক। তারপরে বলেছেন এটা নাকি গরিব রাজ্য। সত্যি কি বাংলা গরিব রাজ্য? ইডির আইনজীবী বলছেন ধনী রাজ্যে গরিবদের বসবাস। আই রেস্ট মাই কেস হিয়ার, যদি ইংলিশে বলতে হয়, আদালতের ভাষায়। প্রিয় দর্শক, আমি ঠিক এই জিনিসটাই বারবার বলছি যে এই বাংলাতে বোধহয় টাকার অভাব নেই, কিন্তু এই বাংলার যারা রাজনীতিবিদ তারা বারবার চেষ্টা করছেন যে এই বাংলাতে একটা পরিবেশ তৈরি করতে, যে পরিবেশটা আসলে হয়তো টাকা নেই, যে বাংলায় কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে, যে বাংলা 100 দিনের টাকা নাকি নেই, এরকম একটা পরিবেশ যেন সৃষ্টি হচ্ছে। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করছি, তৃণমূল নেতাদেরও জিজ্ঞেস করছি,
আপনাদের রাম মন্দির বানানো, সেই রাম মন্দির রাষ্ট্রীয় খরচে বানানো হয়নি। রাম মন্দির বানানো নিয়ে আপনাদের এত সমস্যা, 20,000 কোটি টাকার যে দুর্নীতির পরিমাণ বলা হচ্ছে, তাতে কতগুলো হাসপাতাল বানানো হতো একটু জবাব দিন। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র রয়েছেন এই মুহূর্তে, সন্ময় বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় ইউটিউবার রয়েছেন, ফিরদৌস শামীম আইনজীবী, নিয়োগ দুর্নীতিতে আইনজীবী এই মুহূর্তে রয়েছেন, এবং অপর আইনজীবী রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে আসবো এবং এর পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি ইন্টেলিজেন্স কর্তা, তিনি যোগদান করবেন, এবং অন্যান্য অতিথিদের মাঝখানে নেব। আমি শঙ্কুদেববাবু আপনার কাছে আসতে চাই, মানে এইটা আমারও মনে হয়েছে, আমি কোনোদিন 20,000 ছাড়ুন 20 কোটি টাকাও হয়তো একসাথে দেখিনি, কিন্তু আমি টিভিতে দেখেছি 50 কোটি টাকা অপার বাড়িতে। 20,000 কোটি টাকা, মানে এটা হয় ইডি মিথ্যা কথা বলছে, বা এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলছে যে আমাদের কাছে কোনো টাকা নেই, রাজকোষ খালি। দেখুন, প্রথমেই একটা কথা বলবো যে এরপর থেকে অন্তত দয়া করে টাকা দাও টাকা দাও টাকা দাও বলে চিৎকার করবেন না। টাকা তো ঘরেই সঞ্চিত করে রেখেছেন, আপনি টাকা বাইরে চাইতে বেরিয়েছেন কেন? কারণ বেরিয়েছেন একটাই কারণে, কারণ খাওয়ার অভ্যেস হয়ে গেছে। খাওয়ার যদি একবার অভ্যেস হয়ে যায় তাহলে কি হয় ময়ূকবাবু, আপনি খাওয়া বন্ধ করতে পারবেন না। আমার একটি প্রিয় পোষ্য আছে, সকাল 11টার সময় তার অভ্যেস হয়েছে খাওয়ার। তার সামনে যখনই আমি খাবার নিয়ে যাই তখনই তার মুখ থেকে বিশেষ প্রকৃতির একটি রস নির্গত হয় এবং সে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়, সেটা তার অভ্যেস। একটা দিন আমি দেখলাম তার পেট ভর্তি আছে, সে 10টার সময় খেয়েছে, তারপরেও 11টার সময় আমি দেখছি তার অভ্যেস হয়ে গেছে, তার বিশেষ রস মুখ থেকে নিঃসৃত হচ্ছে এবং তার খাওয়ার প্রতি বিপুল আগ্রহ। সেখানে খাবার পাশে ঘুরছে, রস নির্গত হচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না। আমি মার্জনা করবেন, আমি কোনো বিশেষ প্রকৃতির প্রাণীকে ছোট করতে চাই না, বা আমাদের বাংলার আন্তর্জাতিক দল তাকেও কোনোভাবে অপমানিত করতে চাই না, কিন্তু এখানে তাদের বিশেষ কিছু মানুষের এই অভ্যেস হয়ে গেছে, টাকা দেখলেই টাকা চাই এবং তা খাওয়া চাই। কার টাকা? গরিব মানুষের চালের টাকা। কার টাকা? প্রান্তিক মানুষের চালের টাকা। কে দিয়েছে? কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজি। কেন দিয়েছিলেন? কোভিডের টাইম, তার আগের সময়, কোভিডের পরে বিনামূল্যে চালের ব্যবস্থা। সেই চাল যারা চুরি করেছেন তারাই 20,000 কোটি টাকা বানিয়েছে। এই 20,000 কোটি টাকা ওখানে পাঠিয়েছেন। সেই 20,000 কোটি টাকা আমি বলতাম না যদি তার দলের মন্ত্রী, আজকের ডেটেও বাংলার বনমন্ত্রী কাগজে লিখে এই চিঠি ইডিকে না দিতেন, ইডির হাতে না পৌঁছতো যে অমুকের কাছ থেকে, অমুক বলাও মুশকিল। পশ্চিমবাংলায় এখন সব থেকে বড় স্লোগান, সলময়দা এটা কোট করবে হয়তো, ডাকু আর কাকু, এই নিয়েই বাংলায় এখন আমরা বেঁচে আছি। তো কাকু তো পরে বলছি, লাস্ট লাইন দিয়ে ওটা শেষ করব। এখন ডাকুর কাছে যে এই টাকা গেছে এটা যদি না জানা যেত তাহলে আজকে কি পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হতো আমরা তাই ভাবছি। আমি আমার বক্তব্য শেষ করব শুধু একটাই লাইন দিয়ে, একটা স্পষ্ট কমিউনিকেশন দিয়ে, যে ভাই কিছুক্ষণ আগে যে লোকটা পালিয়ে গেছে শাহজাহান নাকি, এগুলো তো সম্পদ, ডাকু কাকু সম্পদ শাহজাহান, তো যে শাহজাহানটা পালিয়ে গেছে সে নাকি আবার ভিডিও বার্তা দিচ্ছে। সেই ভিডিও বার্তায় বলছে আপনারা চিন্তা করবেন না, আমি তৃণমূল কংগ্রেসের বড় নেতা, এসব আমি দেখে নেব। এবং আপনাকে আমি বলছি যদি ইডি ইনিশিয়েট না করতো কোনো দিন এই জিনিস প্রকাশ্যে আসতো না, আমাদের চোখের সামনে পৌঁছতো না। আমি শুধু একটা শেষ লাইন দেবো, কারণ ময়দানে দেবুদা এসেছেন, সন্ময়দা এসেছেন না, এটা তোমার জন্য এক্সক্লুসিভলি। সেটা হচ্ছে যে বাবা গলা পর্যন্ত পৌঁছেছে 20,000 কোটি টাকা। ময়ূক বাবু মাথায় পৌঁছবে কত টাকা আমি জানতে চাই। একদম, আমিও জানতে চাই। আমি এই মুহূর্তে 20,000 কোটি। সজল ঘোষ এই মুহূর্তে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সজল ঘোষ, আপনি জানেন যে জবাব চায় বাংলাতে আমাদের যারা দর্শক তারাও আমাদের সঙ্গে যুক্ত হন। একজন দর্শক পিয়ালি সরকার বলে লিখছেন, জানেন ময়ূকবাবু সরকারি স্কুলগুলোর ফান্ডই দিতে চায় না ডিআই অফিস। এটা একজন দর্শক, সম্ভবত উনি শিক্ষা দপ্তর বা শিক্ষিকা। আমার প্রশ্ন একটাই, দাদা আপনি যখন এখানে অনলাইন বসছেন আমরা বলছি কত টাকা পাচার হয়েছে, সেই টাইমারটা আবার আমরা চালাচ্ছি। এই বাংলাতে 20,000 কোটি টাকার দুর্নীতি হতে পারে এবং 10,000 কোটি টাকা শুধু রেশন থেকে দুর্নীতি বলে ইডি দাবি করছে। তার মধ্যে থেকে 2,000 কোটি টাকা শুধু দুবাই চলে গেছে। আমরা কোথায় বাস করছি যেখানে টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই বলা হচ্ছে, আর অন্যদিকে সমস্ত টাকা মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও বলে কিছু নেতা বলছে। রাগ হচ্ছে তো সজল দাইবার?
না, রাগ হচ্ছে, কিন্তু আমি বলবো এরম টাইম আর চালাবেন না, যে এত টাকা বালু একা খেয়ে গেছে। এটা পিসি ভাইপো জানলে ওদের যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এবং তার দায় কিন্তু পুরোপুরি আপনাদের ঘাড়ে আসবে। তো আমি তাই অনুরোধ করব, এরকম টাকার টাইমার চালাবেন না। সেই ছেলেগুলোর কথা ভাবুন। নিশ্চয়ই যিনি পিয়ালি দেবী, যিনি অভিযোগ করেছেন যে আজকে স্কুলগুলো টাকা পাচ্ছে না, কিন্তু আপনি সেই ছেলে মেয়েগুলোর কথাও পাশাপাশি ভাবুন যারা আজকে কয়েক বছর ধরে রাস্তায় বসে আছে। আপনি ভাবুন, একটা মেয়ে অনেক কিছু হতে পারে, করতে পারে, মাথার চুল কামাতে পারে। আপনি একবার ভাবুন যে এই সরকার, আমরা যখন ভোট চাইবো আমরা বলবো আমাদের সরকার এই স্কুল করেছে, কলেজ করেছে, হাসপাতাল করেছে, রাস্তা করেছে। ওরা ওদের ওয়েবসাইটে ঘোষণা করেছে ৮,২০০ প্রাথমিক স্কুলকে ওরা তুলে দিয়েছে। কেন ইমাজিন, আপনি কখন এটা ভাবতে পারেন যে একটা সরকার ক্ষমতায় বসে ৮,০০০ স্কুল তুলে দিতে পারে? আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন যে আজকে এটা ঠিকই বলেছে যে কাকুর ঘরে যদি এত টাকা থাকতে পারে, বাংলার আসল ডাকুর ঘরে কত টাকা হবে? আপনি ভাবুন এই টাকাটা কে দিয়েছে? এই টাকাটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, বাংলার মানুষের জন্য দিয়েছিল। যা এই রেশন ব্যবস্থার ওপরে কারা নির্ভর করে? রেশন ব্যবস্থার ওপরে পয়সাওয়ালা ধনী মানুষ করে না ময়ূকবাবু। আপনি হয়তো রেশন ব্যবস্থার ওপরে নির্ভরশীল নয়, কিন্তু আপনার অফিসে যে লোকটা সিকিউরিটির কাজ করে, নিরাপত্তা রক্ষীর কাজ করে, যে লোকটি আপনার গাড়ি চালায়, তারা এইটার ওপরে নির্ভর করে থাকে। এই গরিব মানুষের পেটের ভাত যারা চুরি করে তারা হচ্ছে তৃণমূলের সম্পদ। তাদের হয়ে মমতা ব্যানার্জি বলেন আমার বালু কি করেছে, ওর এই কোষে ব্যথা, ওর বুকে হার্ট অ্যাটাক, ওর মাথায় টিউমার, কি সব বলে, সুগার, প্রেসার। আরে এরা যে কত মানুষের সুগার প্রেসারের কারণ, এটা আজকে আমরা বুঝতে পারি। ঠিক, আপনার কাছে আসবো, কিন্তু অনির্বাণ অনেকক্ষণ থেকে ডিগ্রিধারী শিক্ষিত কিনা জানি না। একদম সজলদা, আমি আপনার কাছে আসবো, কিন্তু অনির্বাণ অনেকক্ষণ ধরে বসে রয়েছে। সন্ময়দা, ফিরদৌস শামীম, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে একদম নির্দিষ্টভাবে অন্য একটি প্রসঙ্গে যাব, সন্দেশখালি নিয়ে, কারণ অনেক বড় বড় তথ্য আসছে। অনির্বাণ, লজ্জা লাগে, বা তোমার লজ্জা লাগা না, যারা এই ধরনের এই মানি সাইফনি 20,000 কোটি টাকা, এরপরে তুমি কোন মুখ করে বলবে বলো তো যে রাম মন্দিরের জন্য এত টাকা? যদিও রাম মন্দির পুরোটাই একটা ট্রাস্টের থেকে টাকা তোলা হচ্ছে, এখানে কোনো টাকা তোলা হয়নি। কালো টাকা পাচার হওয়ার অভিযোগ আসছে। দুবাইতে তোমাদের এত প্রীতি কেন? আমার তো ভাই দার্জিলিংয়ে প্রীতি, পুরীতে প্রীতি, দীঘাতে প্রীতি, তোমাদের এত দুবাই প্রীতি কেন? 2,000 কোটি টাকা দুবাই পাঠিয়ে দিয়েছো। আচ্ছা, ইডি কি রাজা হরিশ্চন্দ্রের নাতি? না, ইডি রাজা হরিশ্চন্দ্রের নাতি না, অনুব্রত মণ্ডল নাতি, বাকিবুর রহমান নাতি। ইডি তো নাতি নয়। ইডির কথা আমরা শুনবো না, যা শুনতে হবে বাকিবুরদের কথা শুনতে হবে, অনির্বাণ ব্যানার্জিদের কথা। ঠিক বলো। আচ্ছা, ইডি যা বলবে তুমি বেদবাক্য হিসেবে মেনে নিতে পারো, সেটা তোমার অধিকার। আমি বেদবাক্য হিসেবে মানছি না, আমি বলছি ফ্যাকচুয়ালি যদি এটা আদালতে বলা হয় এবং যে অ্যামাউন্টটা বলা হচ্ছে সেই অ্যামাউন্টটা নিয়ে যদি ডিসকাশন হয়, তোমরা কি করে ডিফেন্ড করবে? তোমরা শাহজাহানকে ডিফেন্ড করেছো, তোমরা মানে বড় ম্যাচ খেলে নিয়েছো, এবার তো বেসিক একটা জায়গা, মানে চক্ষু লজ্জার জায়গা থেকে ডিফেন্ড করার মতন একটা পরিস্থিতি আনো। আচ্ছা, ইডি আদালতে যা বলেছে সেটাকেই যদি বেদবাক্য কেউ ধরে নিতে চায়, সেটা নিশ্চিত তার অধিকার আছে, ধরে নিতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ধরতে পারলাম না, এই কারণে পারলাম না, এই 20,000 কোটি যে সংখ্যাটা তোমরা দেখাচ্ছ, 70,000 কোটির বেশি এই সংখ্যাটা খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন অজিত পাওয়ার সম্বন্ধে, যাকেও নাকি ইডি তদন্ত করছিল। তিনি এখন বিজেপি সরকারের মন্ত্রী হয়ে বসে আছেন। আমি জানি আপনি ইন্টারাপ্ট করবেন এখনই। আচ্ছা, আমি বলবো না, বলুন, কিন্তু আপনি বলুন 10,000 কোটি টাকা নিয়ে। একটু 20,000 বলছিলাম, 10,000 না, আমি আচ্ছা জানি সরকার এরকমই হবে, ভুলে গেছেন। আমি বলছি 10,000 কোটি টাকা রেশন, 2,000 কোটি টাকা তার মধ্যে থেকে দুবাই, 20,000 কোটি টাকার ফরেক্স ট্রানজাকশন, যেটা বিভিন্ন জায়গাতে কি অদ্ভুত ভাবে, মানে ধরুন আমরা এই যে এতগুলো খোপ আছে, আমি হচ্ছি ওই শঙ্কর আড্ড, ওই শঙ্কুদেব পণ্ডার থেকে কিছু এসছে, সজল ঘোষ থেকে কিছু এসছে, অনির্বাণ ব্যানার্জি থেকে এসছে, সন্ময়বাবু থেকে এসছে, ফিরদৌস শামীম থেকে এসছে। এই টাকাগুলো কিন্তু গরিব মানুষের টাকা, আমাদের টাকা, চাকরি প্রার্থীদের টাকা, সেগুলোকে এবার আমি বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি। চমৎকার শিল্পের মডেল তৈরি করছেন টাটাকে ভাগিয়ে। বেশ,
এবার এই 20,000-এর সংখ্যা, 10,000-এর সংখ্যা, 2,000-এর সংখ্যা নিয়ে আপনারা নিশ্চয়ই চিন্তা করুন। আমার যেটা মনে হচ্ছে যে রাজ্যের মানুষের পাওনা আটকে রাখার কারণে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি ডাকাতি হলে আর কি পাও না, এই 20,000 তো 40,000 হয়ে যাবে কেন্দ্র সরকার টাকা দিলে। আপনি তো এর 10 গুণ বানিয়ে দেবেন। এই টাকা তো মানুষের টাকা, যা কেন্দ্র সরকার দিয়েছে মানুষের কাছে পৌঁছয়নি, সেই টাকা বাইপাস হয়ে দুবাই হয়ে চলে গেছে আপনার পকেটে। বড় বড় ওই টাকা ফিরিয়ে আনুন না। বাংলায় 10 বছর কাউকে টাকা চাইতে হবে না, ওই টাকাতে সরকার চলে যাবে। আপনারা কি ওই টাকার কথা বলছিলেন? এক সময় তৃণমূল বলছিল যে কাউকে আমাকে টাকা চাইতে হবে না, অনির্বাণ দা। তার মানে ওইখানে রেখেছেন ব্যাংকে। অনির্বাণ দা, না না, আপনি ওরাকে দিয়ে দিন ছোটা, অনির্বাণ দা বলুন। বিজেপি শো করবেন করতে দিন। না না, আমি না একদমই বলবো না, সজল ঘোষও হাত তুলছে, আমি সজল ঘোষের কাছে, আচ্ছা সজল ঘোষকে হাত ছেড়ে তুলুক, দেওয়ার মাথা আগে তুলুক, ল্যাজ আমি তুলুক, আপনার যা কাছে কিছু গিয়ে সজল ঘোষের কাছে একবার যাবো এবং তারপরে সন্ময়দা এবং ফিরদৌসদার কাছে যেতে হবে। একবার বলুন, 20,000 কোটি টাকা আপনিও দেখেননি অনির্বাণ দা? আপনাকে জিজ্ঞেস করছি। ও বলতে পারছে না। আমি জানি না অনির্বাণ দা একদম 20,000 কোটি অনুব্রত টাকা দা। শোনার পরে বাকরুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। বাকরুদ্ধ, হতবাক। বেশ বেশ, আমি জানি না এটা প্রতিবাদ কিনা, যে আমি 1 টাকাও আপনি 1 টাকাও পাননি তো, এই 20,000 কোটি টাকার 1 টাকাও আপনি পাননি তো। আর এদের হয়ে ওকালতি করব না। সজল দা আপনি যাওয়ার আগে 30 সেকেন্ড বলুন, 30 সেকেন্ড। আমি অনির্বাণ দার কাছে আবার আসবো, কিন্তু সজল দা বলেন। আমি 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 জাস্ট একটা প্রশ্ন করতে চাই, 10,000 কোটি হোক 20,000 কোটি হোক, অনির্বাণরা বিশ্বাস করেন কিনা, অনির্বাণ বাবুরা বলুন, যে দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষের টাকা চুরি হয়েছে, সাধারণ মানুষের পেটের ভাত চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে। আপনি 10,000 কোটি না মানতে পারেন, খাটের তলার 52 কোটি টাকা, সেটা তো আপনি চোখের ওপর দেখেছিলেন। অনির্বাণ বাবু, আপনি তো শিক্ষিত মানুষ, আপনাকে রাস্তাঘাটে লোকে ধরে প্রশ্ন করে না যে আপনারা চোরেদের এইভাবে দালালি কেমন করে করেন? এর উত্তর অনির্বাণ দা। হ্যাঁ, আমাকে একটা প্রশ্ন নিশ্চিতভাবে করে যে আপনারা এই অসহ্য লোকগুলোকে সহ্য করেন কি করে দিনের পর দিন। আমি বলি না, ওরা আসলে খুব ভদ্রলোক, বিজেপিটা পিঠ বাঁচাতে করে, ইডিসিবিআর হাত থেকে বাঁচতে করে, আপনাকে আসলে খুব ভালো লোক। উত্তর দিন না। আচ্ছা, আপনি বলুন। বলুন। না না, শঙ্কুদা বলিনি, আমার উত্তরটাও দিয়ে দিন। বলুন প্লিজ বলুন। এবার এইখানে যে সংখ্যা নিয়ে কথাটা চলছে, কারণটা কি আর কিছুই নয়, রাজনৈতিকভাবে রাজ্যের পাওনা আটকে রাখার কারণে ভারতীয় জনতা পার্টি যে ধাক্কাটা নির্বাচনে খেয়েছে এবং তাদের পায়ের তলায় মাটি। সজল দা আপনি তো শঙ্কুদা না, আপনি তো কংগ্রেস হয়ে এসেছেন। দাঁড়ান বলে দিন, আমি ডিস্টার্ব করছি। দাঁড়ান, আমি তো, আপনি ডিস্টার্ব করলে আপনার অসুবিধা হবে, বলে নিতে দিন, আমাকে বলে নিতে দিন। চোর না ভালো লোক? না না, আমি চোর, ঠিক আছে, আপনি নাচুন। এবার প্রশ্নটা হচ্ছে, এইখানে রাজনৈতিক ন্যারেটিভটা কি তৈরি হচ্ছে যে রাজ্যের টাকা। তৃণমূলের সবাই বলে যে আমরা সবাই চোর। হ্যাঁ, আমিও চোর, আপনি নাচুন, এবার ল্যাস তুলে নাচুন, হয়েছে? আমাকে বলে নিতে দিন। এখানে রাজ্যের পাওনা আটকে রাখার ফল কি? সবাই জানে যে আপনি চোরেদের দালাল তো বটেই। আচ্ছা, আমি চোরেদের দালাল, এবার ল্যাস তুলে নাচুন, ল্যাসটা দেখি একবার। বলছেন কেন? ল্যাজ আছে তাই? আচ্ছা, বলে নিয়ে এবার আপনি বলুন। এ তো নোংরা কথা বলছেন, এত মাথা ঠিক নেই। ল্যাজ নাকি নোংরা? ঠিক নেই, মাথা ঠিক নেই। আমি ল্যাজ বলেছি, অন্য কিছু বলি। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে, না, নাচুন পাচুন ল্যাজ এইসব বলবেন না। আচ্ছা, নাচবেন না তাহলে শুয়ে আমি ছোট করে 30 সেকেন্ডে অনির্বাণ ছোট করে। বিজেপির এই টাকা আটকে রাখার কারণে রাজনৈতিকভাবে তাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পায়ের তলায় মাটিটা ধীরে ধীরে সরে যাচ্ছে। সেইখান থেকে কি করে বেরোবো? দেখুন, একটা কুযুক্তি সাজাতে হবে। রাজ্যের হাতে প্রচুর টাকা, এটা কিভাবে এস্টাবলিশ করবো? ইডিকে পাঠাও কোর্টে, এরকম একটা বয়ান দাও, দিয়ে এই ধরনের প্রোগ্রামে এইটার জবাব ফিরদৌস শামীম দিতে পারবেন। কিন্তু আমি ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে সন্ময় ব্যানার্জি, জনপ্রিয় ইউটিউবার সন্ময় দা, আপনি প্রতিদিন সাধারণ মানুষের পালস বুঝতে পারেন ফেসবুক, ইউটিউবে। মানুষ কিন্তু রেগে আছে, মানুষ বারবার আমাকে এই মুহূর্তে রিপাবলিক বাংলার যে লাইভ স্ট্রিমিং, সেখানেও টানা যে কথাগুলো লিখছেন, সেগুলো আমি সবকটা পড়তেও পারছি না। 20,000 কোটি টাকা সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনি কোনোদিন চোখে দেখেছেন? আপনি ছাড়ুন, আমাদের গোটা বাংলায় কতগুলো মানুষ 20,000 কোটি টাকা চোখে দেখেছে? দুর্নীতি তো পরের কথা। ময়ূক, আমি একটা কথা বলি, রেশন দুর্নীতির ব্যাপারে যখন প্রথম আলোচনা শুরু হলো, আমরা শুনেছিলাম কত 200 কোটি 300 কোটির আশেপাশে। পরবর্তীকালে সেটা জানলাম 1,000 কোটি টাকার কাছাকাছি। আমি বিশ্বাস করুন, আমি আজকে যখন দুপুরবেলা এই রিপোর্টটা এলো যে ফরেক্সের 90টা সংস্থা, ফরেক্স 90 সংস্থা সবাই জানে যে এটা মূলত ডলার মানে বিদেশি মুদ্রা কেনার একটা সংস্থা, 90টা সংস্থার কাছ থেকে 20,000 কোটি টাকার ট্রানজ্যাকশান হয়েছে। যেটা ইন্টারেস্টিং ময়ূক, আমি একটু ধরিয়ে দিতে চাই মানে রিপাবলিক বাংলা দর্শকদের কাছে, সেটা হচ্ছে এর মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা শুধু জ্যোতিপ্রিয় মল্লিক ট্রান্সফার করেছে। 9 থেকে 10,000 কোটি আমি বলছি না, ইডি এটা আদালতে বলেছে। 20,000 কোটি টাকা,
20,000 মানে 20,000 কোটি টাকা টোটাল ডিলিং হয়েছে, তার মধ্যে 9 থেকে 10,000 জ্যোতিপ্রিয় মল্লিকের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহলে বাকি 10,000 কোটি টাকা যেটা ডিলটা হয়েছে, তাহলে অন্যান্য স্ক্যামের টাকাও সেটা গেছে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমার মনে হলো আজকের এই রিপোর্টটা ফ্ল্যাশ হওয়ার পর, যে টাকাটা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দুবাইয়ে গেছে, সেই দুবাই, যে দুবাইয়ের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে। 3 নম্বর হচ্ছে, আমি খুব ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট আজকে উল্লেখ করব, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছেন, আমি বিশ্বাস করি না যে জ্যোতিপ্রিয় বালু চোর বা বালুর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, ইডি যখন কোর্টে জমা দেয় কেসটা, তার মানে ইডিকে সেটা প্রমাণ করতে হবে। ইডি মুখে একটা বললো বা আমরা একটা অভিযোগ ভাসিয়ে দিলাম, সেটা তো নয়। আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডি আলটিমেটলি কোর্টে গিয়ে সারফেসে এনেছেন। এবং শুধু তাই নয়, আমি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আমি ওই নোটটা পড়তে গিয়ে দেখলাম, ইডি যখন কোর্টে কাগজটা জমা দিচ্ছে তখন সেখানে পরিষ্কারভাবে বলছে শঙ্করাড্ডর খুব ক্লোজেস্ট লোক তার সাক্ষী দিয়েছে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো, এই পেপারগুলো অনেক দিন আগে রিকভার করা গেছে, নিশ্চিতভাবে যেটা সারফেসে আসেনি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে বা বাড়ি থেকে। এবং পরবর্তীকালে শঙ্করাড্ডকে ওরা ট্র্যাক করে এবং শঙ্করাড্ডর নিজের লোক এটা বলে। দেখো ময়ূক, আমি আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বলবো, যে যখন চুরি ধরা পড়ে, আমি শুনি মাঝে মাঝে তৃণমূলের মুখপাত্ররা বলেন যে যারা চুরি করেছে তাদের নিজস্ব ক্ষমতায় চুরি করেছেন, এর ব্যাপারে পার্টি পাশে থাকবে না। কিন্তু বারবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পাশে থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিকের। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হয়েছে। যদি 2024-এর রাজ্য সরকারের যে ক্যালেন্ডারটা বেরিয়েছে, রাজ্য সরকারের যে ক্যালেন্ডারটা সমস্ত সরকারি অফিসে ঝোলানো হয়েছে, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে প্রথম নামটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে এখনও চোর বা চুরির দায়ে দোষী সাব্যস্ত কোর্ট করবে, ঠিক আছে, আমি বুঝলাম। কিন্তু এই ডকুমেন্ট পাওয়ার পরও তো অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা উচিত যে না, যা পাওয়া গেছে, যদি দ্যাট ইজ ট্রু, তাহলে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াচ্ছি না। সেটা কিন্তু বলছেন না। এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কেষ্টমণ্ডলের ক্ষেত্রে বলেনি, রাজ্যের মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলেনি, যার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বলেনি। আমি শেষ করবো আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি। আমার কষ্ট যন্ত্রণাটা কোথায় লাগছে জানো তো, যে এই 9 থেকে 10,000 কোটি টাকা যেটা জ্যোতিপ্রিয় মল্লিক টাকাটা সরিয়েছেন বলে ইডি প্রকাশ্যে মানে কোর্টের মধ্যে জমা দিয়েছে, প্রশ্নটা হচ্ছে এটা কিসের টাকা? চাকরি দুর্নীতি, গরিব মানুষের জমি জমা বেচে মার বউয়ের সোনা বন্ধক রেখে টাকা নয়। এ টাকাটা একদম পিওরলি মানুষের খাবারের টাকা, সাবসিডির টাকা, কেন্দ্রীয় সরকার থেকে দেওয়ার টাকা যে ভর্তুকি, সেই টাকাটা মারা, গরিবের চাল ডাল গমের টাকা মারা। মানে পশুখাদ্য কেলেঙ্কারি বলে আমরা বারবার লালু প্রসাদ যাদবের দিকে অভিযোগের আঙুল তুলতাম। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তার থেকে কম কি? যদি সত্যি এটা হয় যেটা ইডি রিপোর্টটা দিয়েছে, আমি আবার বলছি, আমি অনির্বাণের কথা ধরেই বলছি যে আদালতের যতক্ষণ না প্রমাণিত হয় তাকে দোষী বলা যায় না, এটা ঠিক। কিন্তু আবার এটাও তো ঘটনা, ইডি যখন কোর্টে পেপারটা জমা দিচ্ছে, ইডি বলছে আমাদের হাতে ডকুমেন্ট রয়েছে 9 থেকে 10,000 কোটি টাকা এটা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা, এবং 20,000 কোটি টাকা শঙ্করাড্ড ট্রান্সফার করেছে, ডলারে ট্রান্সফার করেছে, ফরেক্সের 90টা সংস্থাকে কাজে লাগিয়েছে, এবং শঙ্করাড্ড নিজের লোক তার সাক্ষী হয়ে গেছে। তারপর আমি এটা অবিশ্বাস করবো কি করে? এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে আলটিমেটলি, এবং প্রাইমা ফেসি এভিডেন্সটা রয়েছে। সন্ময়দা, আপনি কি নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন? না, এখানে নরেন্দ্র মোদী আসছেন কি? আসছেন, উনি প্রধানমন্ত্রী, তো বলছি কেন, হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস তো করবোই, কেন করবো না? নরেন্দ্র মোদী বলেছেন 70,000 কোটি টাকা দুর্নীতি খোদ অজিত পাওয়ার করেছেন, আপনি বিশ্বাস করেন? তার নামে তার নামে শুনুন, তার নামে ইডি, আমি আবার শুরু করবো, তার নামে ইডি চার্জশিট অবধি জমা দিয়েছে, মানে কোর্টে প্রাইমারি স্টেজে কিছু বলেনি, ইডি চার্জশিট জমা করেছে। ইডি যেটা ডকুমেন্টটা কোর্টে জমা দিয়েছে, আপনাকে আমি বলছি জমা দিয়েছে, ইডি হ্যাজ টু প্রুভ। হ্যাঁ ঠিক, এবার যদি প্রমাণ না করে শুনুন, তাহলে তো কোর্টের কাছে ইডি ছোট হয়ে যাবে। কোর্টের কাছে ছোট বড় বিষয় বলছি না, অজিত পাওয়ারের নামে চার্জশিট অবধি জমা দিয়েছে ইডি, এবং খোদ প্রধানমন্ত্রী বলেছে 70,000 কোটি টাকার দুর্নীতি অজিত পাওয়ার নিজে করেছেন, তিনি এখন বিজেপি সরকারের মন্ত্রী। আমি ঠিক এই জায়গাতে ফিটটা দিলে না, না এটা কি ঠিক না? উত্তর দেবেন, ইডি যেটা কোর্টে জমা দিয়েছে সেটাকে যদি ডিজন করছো, না না আপনারা ডিজন করেছেন, আমি না অস্বীকার করছো, নরেন্দ্র মোদী বলার পর আপনারা কোর্টে জমা দিয়েছে, ইডি যখন কোর্টে এটা জমা করবে তখন ইডির দায়িত্ব হচ্ছে প্রমাণ করা। আমি কে? আমি ইডির কথাও বিশ্বাস করতে যাই না, তোমার কথা অনুযায়ী ইডির কথাও বিশ্বাস করতে যাই না, কিন্তু ইডি সেটা আদালতে প্রমাণ করতে হবে। অন্য প্রসঙ্গে আমি সন্ময়দা অনির্বাণদা দুজনকেই থামাচ্ছি, যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে মামলাগুলো লড়ছেন। আমি ফিরদৌস শামীমের কাছে যেতে চাই, এবং একদম ইনভেস্টিগেটিভ পার্টে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আপনাকে নির্দিষ্টভাবে ফিরদৌস শামীম, আমি এই আদালতের পার্টে, কারণ আদালত এমন একটি জায়গা যেখান থেকে অন্তত মানে আমাদের ভরসার কেন্দ্রস্থল হিসাবে আদালত এখনো রয়েছে।
এবং আমরা দেখতে পাচ্ছি কোর্ট মনিটর্ড যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনগুলোতেও কীভাবে হিন্ডারেন্সেস আসছে, ইডি সিবিআই এর অফিসারদের মারধর করা হচ্ছে। এরপরে হোয়াট নেক্সট? দেখুন, প্রথমেই বলি, এই আমরা আজকে মূলত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রেশন দুর্নীতি। এই রেশন দুর্নীতি প্রথম এফআইআরটা কে রুজু করেছিল জানেন? কে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারপরে পুলিশ কিন্তু আর একটি ধাপও আগায়নি, কারণ পুলিশ বুঝতে পেরেছিলেন যেখানে জ্যোতিপ্রিয়র মতো অতিপ্রিয় ব্যক্তি আছেন সেখানে কি পুলিশ এগোতে পারেন? আমরা এখনো পর্যন্ত তো দুটো দপ্তর পেয়েছি, এক শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের জেলে। দ্বিতীয় হচ্ছে খাদ্য দপ্তর, এবং খাদ্য দপ্তরের দুর্নীতি, খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বনমন্ত্রী পরবর্তীতে, তিনি বর্তমানে জেলে। আরও তো অনেক কিছু বাকি আছে। আপনি আজকে দেখাচ্ছেন 20,000 কোটি, ওই আপনাকে শূন্যের সংখ্যা বাড়াতে হবে, আরও বাড়বে, চিন্তা করবেন না। আপনি 20,000 কোটি টাকা দেখে অনেকটা একটু ভেবে ফেলছেন যে অনেকটা দেখে ফেলেছি, না, পশ্চিমবঙ্গে যা এসেছে সব গিলেছে। সে বালি হতে পারে, গরু হতে পারে, চাকরি হতে পারে, চিনি হতে পারে, এবং শুধু তাই নয়, কি বললেন? হ্যাঁ, অবশ্যই সিপিএম পার্টিও গিলেছে ওই তৃণমূল কংগ্রেস। ও নিয়ে কোনো চিন্তা করবেন না। পরবর্তীতে দেখুন এই বাংলা কংগ্রেসের মতো অবস্থা, দলটার অস্তিত্ব বেশি দিন থাকবে না, দলটার অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের থাকবে না। কারণ হচ্ছে ক্যাবিনেটের তো অলরেডি 2 জন গেছে, অপেক্ষারত আরো অনেকে আসবে, এবং সরাসরি বলছি ওই যারা অপেক্ষারত তাদের সঙ্গে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওখানেই যাবেন। তার কারণ ওনার একটা ঈপ্সিত ইচ্ছা, ওখানে যেতেই হবে, এর কোনো সন্দেহ নেই। নাহলে গোটা ক্যাবিনেট বসিয়ে কেউ সিদ্ধান্ত গ্রহণ করে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য এই সুপার নিউরি পোস্ট তৈরি করা হবে। দেখুন, যে দলের ভিত্তিভূমি হচ্ছে জগছোড়া আরাবুল, বোমছোড়া শওকত, জেলছোড়া ববি, সেই দলের পরিণতিতে জেলযাত্রা হবে, সেটাই স্বাভাবিক। আমরা গতকাল দেখেছি সন্দেশখালি, দেখুন সন্দেশখালি, শঙ্কর আড্ড, আরও অনেক কিছু ঘটবে। এবার ওরা বুঝতে পেরেছেন যে অনেকের কাছে যাচ্ছে, আস্তে আস্তে মাথার দিকে যাচ্ছে, শূন্যের সংখ্যা বাড়ছে। তাই ওরা এখন শুরু করেছে, প্রথমে শুরু করেছিলেন কীভাবে? বিচারপতির বিচারালয়ের বাইরে ডেমনস্ট্রেশন করতে শুরু করলেন। তারপরে কি করলেন? তারপরে শুরু করলেন না, বিচারপতির পরিবারের উপর আক্রমণ শুরু করতে পোস্টার পড়া। তারপরে কি করলেন? না, তদন্তকারী সংস্থারা তদন্ত করছে, চলো এদেরও মাথা মাটায়। কিন্তু তারপরেও কিন্তু তারপরেও আমি একবার কিন্তু তারপরেও কিছু মানুষের কন্ট্রোল বোধহয় করা যাবে না। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, কালকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছেন, বাংলার মানুষের কথা, বাংলার মানুষ অনেকে ঠিক এই সেম কথা বলছেন যেটা জাস্টিস গাঙ্গুলির মুখ থেকে আমরা শুনতে পেলাম। শুনে নি একবার। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য? সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে? কত টাকা খরচা করা হলো তদন্ত আটকানোর জন্য, এবং তার থেকেও বড় কথা কতটা পেশি শক্তি খরচ করা হলো এই তদন্তকে আটকানোর জন্য। কারণ আমি স্তম্ভিত, আজকে বাংলার মানুষ স্তম্ভিত যে যেভাবে ইডির অফিসারদের, মাথায় রাখুন ইডির অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা যেভাবে আমরা কাল দেখিয়েছি সারাদিন ধরে, সিভিক ভলেন্টিয়ারও নয়, সেন্ট্রাল ফোর্স যারা আজ সন্দেশখালি আছে, বনগাঁতে আছে, কাল হয়তো কাশ্মীরে পোস্টেড হবে, তারা যেভাবে বলছে প্রাণে বেঁচে ফিরেছি। আমার সাথে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা, ইন্টেলিজেন্স কর্তা আমার সঙ্গে রয়েছেন। আমি দীপাঞ্জন দা আপনার কাছে নির্দিষ্টভাবে একটি প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নটা আপনার কি মনে হয় সন্দেশখালি একটি নিছক ঘটনা, মাথা গরম করে কিছু মানুষের করে ফেলার, না এর মধ্যে ডিপ রুটেড কোনো কনস্পিরেসি রয়েছে? দেখো ময়ূর, প্রথমে আমি বলি, শামীম সাহেব যে কথাটা দিয়ে বলেছিলেন শেষ করলেন, আমি সেটা দিয়ে শুরু করে আমি তোমার প্রসঙ্গে ডেফিনেটলি আসছি। এই তোমরা 20,000 10,000 কোটি নিয়ে বলছো, তোমাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে আমি বারবার বলেছি যে আলাদা আলাদা এই যত দুর্নীতি হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে হয়নি।
এটা যখন শেষ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা 1,00,000 কোটি টাকার বেশি হবে, এটা তুমি দেখে দিও। অনির্বাণের পাঞ্জাবিটা আজকে কিন্তু দুর্দান্ত লাগছে, এবং খুব ভালো লাগছে অনির্বাণ, আমার মাঝখানে ফুট কাটবে, দারুণ কালারটা, খুব ম্যাচ করছে, তোমার হিরোর মতো লাগছে। এনিওয়ে, কামিং ব্যাক টু পয়েন্ট, এবার যে এই 1,00,000 কোটি টাকার যে দুর্নীতি, এটা আটকানোর জন্য এরা সর্বশক্তি দিয়ে লড়ছে, কারণ এরা জানে যে এজেন্সি জাল গুটিয়ে ফেলেছে, যে কোনো দিন আমাদের বাড়ি রেড হবে, আমাদের ঘাট ধরে নিয়ে যাবে তিহার, কারণ এসএসকেএম আর পাবে না। এখন শিশু তো ছেড়ে দাও, মহিলা ওয়ার্ডেও ওরা বা মেটার্নিটি ওয়ার্ডেও ভর্তি হতে পারবে না, যে ব্যবস্থা হয়ে গেছে। নাও আমি তোমাকে একটা কথা বলি, একটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এবং খবর চলছে ইন্টেলিজেন্স লেভেলে, গত 30শে ডিসেম্বর একজন অতি প্রভাবশালী, তার সঙ্গে এই শাহজাহান শেখ এবং দক্ষিণ 24 পরগনার আরেক অত্যন্ত প্রভাবশালী নেতা, এই তিনজনের একটা গোপন মিটিং হয়েছে, এবং সেই মিটিং এ ডিসাইডই হয়েছিল যে একটা কিছু করতে হবে, এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের পার্ট, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে সেন্ট্রাল এজেন্সির নজরে নেই। আমি তোমাকে আগে একটা কথা বলেছিলাম ময়ূক, অনেকবার এই চ্যানেলে বসে, যে এই দুর্নীতির মধ্যে কেন্দ্রীয় সরকারের সব এজেন্সিগুলো ধীরে ধীরে ছাতার মতো ঘিরে ফেলবে। এতদিন এরা ইডি সিবিআই দেখেছে, এবার দেখবে এনআইএ, এবার দেখবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এবং এবার কিন্তু এগুলো দেখে লাভ কি দীপাঞ্জন চক্রবর্তী, এগুলো দেখে লাভ কি? এনআইএ এর যারা অফিসার তাদেরকেও যদি এভাবে দৌড় করানো হয়, ডিআরআই এর অফিসার তাদেরকে যদি এভাবে দৌড় করানো হয়, সেন্ট্রাল ফোর্স, দীপাঞ্জন চক্রবর্তী আপনি বোধহয় আবারও আপনাকে বোধহয় রিক্যাপ করাতে হবে, সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান তারা দৌড়াচ্ছিল, তারা রিপাবলিকের ক্যামেরার সামনে বলছে বাঘের মতন ঝাঁপিয়ে পড়েছে 1,000-2,000 লোক। কি বলছেন এনআইএ? ময়ূক, এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত সরকার নির্জীব হয়ে বসে থাকবে। এরা তো 20,000 কোটি টাকার ধান বিক্রি করেছে। একটা তো পুরনো বাংলা প্রবাদ আছে যে ঘুঘু বারবার ধান খেয়ে যেতে পারবে না, এবার ফাঁদে পড়বে, আর ফাঁদে পড়ে গেছে। তার বহিঃপ্রকাশ এই মরিয়া চিন্তা ভাবনা, মরিয়া ষড়যন্ত্র, এবং খুব বেশি দেরি নেই। আমি তোমাকে বারবার বলছি, এই একটা 20,000 কোটি বা 10,000 কোটি নিয়ে চিন্তা করো না, কারণ এই সবগুলো যোগসূত্র গেছে অতি প্রভাবশালীর কাছে, এবং পুরো ব্যাপারটা 1,00,000 কোটি টাকায় যাবে। তুমি লিখে রেখে দিতে পারো, এটা আর্কাইভে রেখে দিও। আমার শেষ প্রশ্ন আপনাকে দীপাঞ্জন চক্রবর্তী, আমার শেষ প্রশ্ন, যে ইডি মার খেলো কালকে সন্দেশখালী, রাত্রে বনগাঁতে কাঁচ ফাঁচ ভেঙে দিল গাড়ির। এই ইডিকে মেরে কি আসলে বিপদ বাড়ালো তৃণমূল নিজের? তৃণমূলের যারা অতি উৎসাহী, যারা সমর্থক, বা যারা বারবার দুষ্কৃতির রূপে সামনে চলে আসলো মব হয়ে, এটা কি অস্বস্তি বাড়ালো যারা তৃণমূল কংগ্রেসের অভিযুক্তের তালিকায় রয়েছে তাদের? না, এটা অ্যাবসলিউটলি, দেখো আমি বারবার বলেছি যে যারা ষড়যন্ত্রগুলো করছে পেটে তো বিদ্যা নেই, বেসিক অধিকাংশ হিসাব ওই 12 পাস या 12 ফেল অথবা জালি ডিগ্রি থাকে। একটা এত বড় দুর্নীতি করে গেছে সরকারি ক্ষমতায়, প্রশাসনের ক্ষমতায়, জনগণের আশীর্বাদকে এরা ভেবেছিল যে এটা আমাদের বাপের জমিদারি, আমরা যা ইচ্ছা তাই করব। সেটা হচ্ছে না, এখন এরা তাল সামলাতে পারছে না। বিপদ এখন শুধু ইডি থেকে নয়, বিপদ ভারত সরকার থেকে, বিপদ সংবিধানের উপর এরা আঘাত করেছে, এরা আদালতকে আঘাত করেছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এবার রিটালিয়েশন হবে, আইনের মধ্যে থেকে, প্রসেসের মধ্যে থেকে, আর এরা সামলাতে পারবে না। তুমি দেখবে যদি সন্দেশখালী এইটুকু হয় শাহজাহানের জন্য, অতি প্রভাবশালী যখন জেল যাবে তখন কি হবে? পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ভূতের নৃত্য হবে। কিন্তু ভারত সরকার তার জন্য তৈরি, যথাসময় যথাযোগ্য ব্যবস্থা নেবে, একটু গ্যারান্টি দিতে পারে। একদম। এবং তার পাশাপাশি আমি বাকিদের কাছে যাওয়ার আগে যারা দর্শক এই মুহূর্তে জানিয়ে রাখি, 22,000 লোক, আমি প্রতিদিন প্রশ্ন করি, আজ 22,000 লোক এই পোল বা যে ভোটিং হয় সেই ভোটিংয়ে অংশগ্রহণ করছেন লাইভে। এই মুহূর্তে 22,000 লোক লাইভ স্ট্রিমিংয়ে দেখছেন এবং ভোটে অংশগ্রহণ করছেন। তার থেকেও বেশি মানুষ লাইভ স্ট্রিমিং দেখছেন, তারা ভোটে অংশগ্রহণ করছেন না। কিন্তু 22,000 মানুষের মধ্যে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউবে আমি একবার দেখিয়ে নিতে চাই, প্রশ্ন করেছিলাম বাংলাকে নিঃস্ব করছেন কি তৃণমূল নেতারা? এই মুহূর্তে 96% মানুষ বলছেন ফেসবুকে হ্যাঁ নিঃস্ব করে দিচ্ছে বাংলাকে তৃণমূল কংগ্রেস, এবং 4% মানুষ বলছেন না নিঃস্ব করছে না। নিশ্চয়ই কোনো কারণ থাকবে। ইউটিউবে আবার এই মুহূর্তে ইউটিউবে সেই একই প্রশ্ন করা হয়েছিল, ইউটিউবে 96%
96% মানুষ বলছেন হ্যাঁ নিঃস্ব করছে, 4% মানুষ বলছেন না নিঃস্ব করছে না। বাংলার মানুষ এই মুহূর্তে এবং তার পাশাপাশি টুইটারেও আপনারা এই মুহূর্তে পোলিং করছেন টুইটারে। 92% মানুষ যারা দেখছেন ক্লিপগুলো পাচ্ছেন তারা অংশগ্রহণ করেছেন। 92% মানুষ বলছেন হ্যাঁ এবং 8% মানুষ বলছেন না। আমি প্রত্যেকের কাছে এবার এক এক করে যাব, 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো, কেউ কারোর উপর কথা বলবেন না। শঙ্কুদেব পণ্ডা, একদম স্ট্রেট কোয়েশ্চেন, এটা যদি আপনাকেও করি, বাংলার তো টাকার অভাব নেই মনে হচ্ছে, পার্থ অপার বাড়িতে টাকা, এই 20,000 10,000 কোটির টাকা, তাহলে নিঃস্ব তৃণমূল কংগ্রেস করছে, এটা কি বলা যায়? দেখুন, আমি প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস বাংলাকে শুধু নিঃস্ব করছে এমনটা নয়, তৃণমূল কংগ্রেস বাংলাকে বিপদগ্রস্ত করে দিয়েছে। আপনারা টাকা দেখছেন, কিন্তু আপনারা চিরকাল মনে রাখবেন বেআইনি পথে উপার্জিত টাকা সবসময় অপরাধের ক্ষেত্রে সহজ রিসোর্সেস হিসেবে তৈরি হয়। এই যে বিপুল পরিমাণ টাকা বাইরে গেছে, আমাদের দৃঢ় বিশ্বাস পাক অধিগৃহীত কাশ্মীরের থেকেও বাংলার বহু অঞ্চল খারাপ জায়গায় চলে গেছে। কালকে এত বড় ঘটনা ঘটবার পর আজকে প্রায় 24 ঘন্টা গড়াতে চললো, এখনো পর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করতে পারেনি। তার এগেনস্টে লুকআউট নোটিশ ইস্যু হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, আর সন্ধ্যেবেলা শাহজাহান সেই লুকআউট নোটিশকে উড়িয়ে দিয়ে নিজের ভিডিও বার্তা, অডিও বার্তা মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে। ফলে বাংলায় সুরক্ষা কোন জায়গায় চলে গেছে আপনারা বুঝুন। এই পরিমাণ টাকা যদি অপরাধী সংগঠনের হাতে যায় এবং শাহজাহান বর্ডারে যে সমস্ত কাণ্ড কারখানা করেন, আমি নির্দিষ্ট করে অভিযোগ করছি যে খতিয়ে দেখলে এদের সাথে একাধিক জঙ্গি সংগঠনের কানেকশন পাওয়া যাবে, যাদের ওপর ভিত্তি করেই এখানে বাংলায় খাগড়াগড় ফাগড়াগড় এসব হচ্ছে। তো ফলে অবিলম্বে বাংলার নয় ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে এই বিভিন্ন অঞ্চলকে স্পেসিফিক্যালি কেন্দ্রীয় শাসনের আন্ডারে আনা উচিত বলে আমার আপনি এখানে বসে বলছেন যে মানে আপনি বলছেন যে এখানে 355 মতন গুরুতর ধারা এই মুহূর্তে লাগু করা যায়। ময়ূক বাবু, 355 হচ্ছে এখানে খুব কম। আমি স্পেসিফিক এরিয়ায় সরাসরি কেন্দ্রীয় শাসনের দাবি জানাচ্ছি, মিলিটারি অ্যাকশনের দাবি জানাচ্ছি। 355 তো বলে নেওয়া উচিত, কারণ পুলিশ এদের হাতে থেকে যেটা হচ্ছে, এই রাজ্যে পুলিশ অদ্ভুতান হচ্ছে। পুলিশ সরাসরি আমি দেখছি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অপারেট করছে। যারা ইডির অফিসারদের মারলো তারা গ্রেপ্তার হয়নি। আর শুনে রাখুন, এই রাজ্য পুলিশ আজকে এফআইআর করেছে ইডির অফিসারদের বিরুদ্ধে, বলেছে তারা কেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিপাবলিককে কি বললেন একবার শুনবো এবং তারপরে বাকিদের প্রতিক্রিয়া নেব। আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব, তারা নিজের দিকে নামছে, শঙ্কর আদ্যদের গ্রেপ্তার করছেন সঠিক, কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে। যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত, পারভেজ আহমেদ সিদ্দিকী সহ যে আইএস অফিসাররা যুক্ত, হরিকৃষ্ণ দ্বিবেদী সহ, এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে। নিচের দিকে হচ্ছে ঠিক আছে, উপরের দিকেও চোরেদের গায়ে হাত পড়া দরকার আছে। আমি সন্ময়বাবু, ফিরদৌস শামীম এবং অনির্বাণ প্রত্যেকের কাছে যাবো। সন্ময়বাবু, ঔদ্ধত্যের একটা লিমিট থাকে, এক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এখন কোর্টে যাওয়া হবে, এই গোটাটা একটা প্ল্যান্ড কনস্পিরেসি? আমি প্রথমেই একটা কথা তোমাকে পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে ইডির যে অ্যাসল্ট হওয়াটা, এটা কিন্তু শুরু হলো মানুষের যখন সমস্ত লিগ্যাল প্রসেসগুলো সরে যায়, মানুষ যখন বিচারপতির স্বামীকে আক্রমণ করেন, মানুষ যখন বিচারপতির পরিবারকে আক্রমণ করেন, তার অফিসের চেম্বারের সামনে বসে পড়েন, তার বাড়ির সামনে পোস্টার মারেন, বিচারপতির কক্ষ থেকে সমস্ত আদালত থেকে মামলাগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়, তখন কিন্তু এই লাস্ট রিসোর্টের দিকে যায়, যেটা কিন্তু শেষ পর্যন্ত গেল। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুলতে চাই ময়ূকেই। শাহজাহান শোনা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন পোর্টালে বেরোচ্ছে, সেটা যে শাহজাহান ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছেন। এবার একটা কথা ময়ূক বলি, দিনের পর দিন বাংলাদেশ বর্ডারকে অসুরক্ষিত রাখার জন্য যে চেষ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, 74টা আউটপোস্টে বিএসএফকে তার ঘাঁটি গাড়ার জন্য তার জমিদার নেই, এটা পেছনের লক্ষ্যটা তো শঙ্করাড্য থেকে শাহজাহানকে বাংলাদেশে চলে যাওয়ার স্কোপটাকে তৈরি করে দেওয়ার জন্য। এবং সেটা নিয়ে রিসেন্টলি কেন্দ্রীয় সরকার দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, যাতে 74টা আউটপোস্টের জমি রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যায়। বাংলার মানুষ ভাবুন
যে বাংলাদেশ বর্ডারটাকে অসুরক্ষিত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এইভাবে কোটি কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পাস করানোর ব্যবস্থা করছেন। এরপরে যদি বাঙালির ঘুম না ভাঙে কিচ্ছু করার নেই, বাঙালির দুর্ভাগ্য হয়ে থাকবে। এবং তার পাশাপাশি আমি ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং, কাল আমরা ব্রেক করেছিলাম এবং সেইটা আমাদের পিসিআরও খুব তাড়াতাড়ি আমাদেরকে সাজিয়ে দেবে যে ব্রেকিংটা এই মুহূর্তে রয়েছে। কিন্তু একটা ব্রেকিং আমি ফিরদৌস শামীম আপনাকেও জানাচ্ছি যে চিঠির কথা রিপাবলিক নেটওয়ার্ক প্রথম ব্রেক করেছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে বসে একটি গোপন চিঠি তার মেয়েকে লেখে এবং সেই চিঠিতে উল্লেখ থাকে শাহজাহানের, সেই চিঠিতে শঙ্কর আড্ডর উল্লেখ থাকে, সেটা আজকে কোর্টেও ইডি মেনশন করেছে। চূড়ান্ত বাজে নক্কারজনকভাবে এসএসকেএম হাসপাতালকে ব্যবহার করা হয়েছে বলে মনে হয় অর্গানাইজড ক্রাইমের জন্য। এর পরেও কি এসএসকেএম কর্তৃপক্ষকে তদন্তের আওতায় আনা হবে না? এটা হতে পারে। একদমই, দেখুন এসএসকেএমের শুধুমাত্র এসএসকেএম নয়, আরও অনেক সংস্থা আছে যাদের তদন্তের আওতাধীন করতে হবে। এই যে কিছুক্ষণ আগে একজন নেতা বলছিলেন না যে অনেক আধিকারিক, বিশেষ করে উচ্চপদস্থ আধিকারিক, তাদেরও তদন্তের আওতাধীন করতে হবে। কিন্তু আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখুন এই যে ধরুন ইডির আধিকারিকদের উপর আক্রমণ হলো, এই আক্রমণের পরে পুলিশের কি উচিত ছিল? পুলিশের উচিত ছিল যে যেহেতু একজন সরকারি আধিকারিককে তার কাজে বাধা দিয়েছে তাই কেস ইনিশিয়েট করা এবং সুমোটো কেস ইনস্টিটিউট করে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তাই তাদের গ্রেপ্তার করতে দেবে। উল্টে আমরা কি দেখছি, রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ সেটা পরিষ্কার হয়ে যায়। যার বিরুদ্ধে অভিযোগ সে বসে ভিডিও বার্তা দিচ্ছে, অথচ পুলিশ কিন্তু তার খোঁজও পেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন একদিকে দুর্নীতি করেছেন, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে ছিলেন এবং দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যে আছেন আজকের দিন পর্যন্ত সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতটাই ডিটোরেট করেছে। সেই দুর্নীতি বসে বসে ভিডিও বার্তা দিচ্ছে, সেই ভিডিও। দীপাঞ্জনদার মাথার পেছনে শিবরাম চক্রবর্তী সমগ্রটা দেখতে পাচ্ছি, তাই মনে পড়লো শিবরাম চক্রবর্তী বলতেন যে কোনো নতুন বছরই ভাই 1 বছরের বেশি টেকে না, তেমনি এই গোয়েবেলসীয় ন্যারেটিভগুলো কয়েকদিনের বেশি টেকে না। আজকে 10,000 20,000 কোটি চলছে, কদিন পরে এসব হাওয়া হয়ে যাবে, অন্য কিছু আসবে, নির্বাচন অবধি এই জিনিসগুলো চলবে। নির্বাচন 2024-এ বিজেপি হারার পথ দেখবে, এসব কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর ফিরদৌসদা যেটা বলছিলেন পুলিশের কথা, একটু মনে করিয়ে দেবো, কোডিয়ারি বালাকৃষ্ণন আপনাদের সিপিআইএমের নেতা, কেরালার মন্ত্রী, সেখানে যখন ইডি হানা দিতে গেছিল সেখানকার পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়েছিলেন, আটকেছিলেন, এফআইআর করিয়েছিলেন। একটু খেয়াল রাখবেন। শেষ 30 সেকেন্ড। এই ভারত ভ্রমণে গিয়ে কতদিন কেরালাতে যেতে বলতে পারবো তো, অসুবিধা হবে। শিবরামের বইটা চেঞ্জ করে দেবো, ওখানে আমি কথাঞ্জলি রাখবো যাতে অনির্বাণ একটু অনুপ্রাণিত হয়ে যেতে পারে। সঙ্গে কবিতা বিতান না ক্রিমিনাল মেজার একটা সরিয়ে মনুসংহিতা রেখে দিন, সরিয়ে দিয়েছে ওগুলো। মনুসংহিতা করে হবে মনুসংহিতা পড়বো, হবে। নাও ময়ূক, আমি একটা কামিং ব্যাক টু কারেক্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখো এরা যে এখন পাগল হয়ে গেছে এই অতি প্রভাবশালীরা, বোঝা যাচ্ছে। এটা একটা পরিষ্কার কথা। ভিডিও রেকর্ডিং যখন পাঠাচ্ছে তাহলে মোবাইলের লোকেশন স্টেট পুলিশ কেন দেখতে পাচ্ছে না? যার মাথায় নাকি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ টেকনিক্যাল অফিসার বসে আছেন, কতক্ষণ লাগে মোবাইল লোকেশন ট্র্যাক করে খুঁজে বার করতে শাহজাহান কোথায়? নাকি শাহজাহান, বাবর, অরঙ্গজেব, হুমায়ুন এদেরই সেবা চলবে? আর আবার বলছি, নিশ্চয়ই যারা করেছিল 30 তারিখের মিটিং, গোপন মিটিং, তারাও নিশ্চয়ই এই প্রোগ্রাম দেখছে। জেনে রাখুন, আপনারা যত ষড়যন্ত্র করবেন, এভরিথিং ইজ আন্ডার স্ক্যানার। যখন হিসাব নেওয়ার আমরা ঠিক নেব। একদম। আমার সময় একেবারে শেষ। আমি পিসিআর কে বলবো, যদি ওই টাকার টাইমারটা বড় ভালো লাগে, বিশ্বাস করুন, এই 2 কোটি 20 কোটি 20,000 কোটির এই টাকার টাইমারটা দেখতে, সেই 20,000 কোটি টাকা কিভাবে কিছু মানুষের পকেটে ঢুকে গেল এবং কিছু মানুষকে 500 টাকায় খুশি রাখা হচ্ছে, কিছু মানুষকে রাস্তায় বসিয়ে রাখা হচ্ছে স্কুলের জায়গায়। রাগ হয় এবং সে কারণে চোখে চোখ রেখে প্রশ্ন তুলতে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।